ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। আমরা এই চ্যানেলে মূলত ক্লাস 8-এর যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশন করিয়ে দেবো। ম্যাথ অলিম্পিয়াডের সাথে সাথে আমরা ট্র্যাডিশনাল যে আমাদের ক্লাসের অঙ্ক সেগুলো আমরা আরও ভালো পদ্ধতিতে কীভাবে করা যায়, কীভাবে বেস ক্লিয়ার করে শেখা যায় সেগুলো সম্বন্ধে জানতেও বুঝতে এবং বেস ক্লিয়ার করতেই সবচেয়ে বেশি চেষ্টা করি। তো প্রথম থেকেই যদি বেস ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের সেই জিনিসটা সম্বন্ধে ভবিষ্যতে শিখতে বা পড়তে আরও বেশি সুবিধা হয়। তো আমরা চেষ্টা করি সেই জন্য বেস ক্লিয়ার করার আর অঙ্কের প্রতি ভীতি দূর করার। মানে মানুষের একটা সাধারণত আমরা দেখে থাকি যে অঙ্ক মানে সবাই ভয় খেয়ে যায়। তো সেই ভয় খাওয়াটার কোনো দরকার নেই, সেটা আমরা প্রথম থেকেই যদি শিখতে পারি, যদি শিখে আমরা বুঝে আমরা করতে পারি তাহলে কিন্তু সেটা ভয় খাওয়ার কোনো ব্যাপার থাকে না। তো চলো, যারা ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশন নাও, সাথে সাথে যারা ট্র্যাডিশনাল এমনি ক্লাসে পড়ো তারাও দেখতে পারো। চলো দেখে নিই আজকের ক্লাসে কি আছে। আজকের ক্লাসে আছে মেনলি প্রিভিয়াস ইয়ারের কতগুলো কোশ্চেন, যে ম্যাথ অলিম্পিয়াডের ক্লাস 8-এর ম্যাথ অলিম্পিয়াড যেটা প্রত্যেক বছর হয়, সেটাই প্রত্যেক বছরে যে আগের বছরগুলোতে যে কী কী কোশ্চেন পড়েছে সেই কোশ্চেনগুলো সম্বন্ধে আমরা জানতে বা বুঝতে চেষ্টা করবো যে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসছে। চলো আজকে আমরা সেই কোশ্চেনগুলো সম্বন্ধে, যে টাইপের অঙ্কগুলো সবচেয়ে বেশি এসেছে সেই কতগুলো টাইপ সম্বন্ধে আজকে দেখে নিই। চলো তাহলে শুরু করা যাক আজকে প্রথম অঙ্ক। কি এসছে প্রথম অঙ্ক দেখো কি আছে, কি লেখা আছে। বলেছে রোহিত হ্যাজ 6 উডেন স্টিক অফ ইকুয়াল লেন্থ। রোহিতের কাছে 6টা ইকুয়াল লেন্থের উডেন স্টিক আছে। হি ওয়ান্টস টু জয়েন অল অফ দেম ইন সাচ এ ওয়ে দ্যাট দে মেক এ রেগুলার পলিগন। তারা রেগুলার পলিগন বানাতে চায় একটা, ঠিক আছে, মানে রোহিত একটা রেগুলার পলিগন বানাতে চায় 6টা স্টিক দিয়ে। তো 6টা স্টিক, কটা স্টিক আছে প্রথমে আমরা দেখে নেবো। রোহিতের কাছে কটা স্টিক আছে, 6টা স্টিক আছে। তো সে কি করতে চায়, সেই 6টা স্টিক দিয়ে একটা রেগুলার পলিগন বানাতে চায়। রেগুলার পলিগন মানে কি, প্রথমে দেখো বেসিক থেকে বোঝো, তাহলে পরবর্তীকালে অসুবিধা হবে না। আমাদের প্রত্যেকটা প্রবলেমের দেখতে হবে যে প্রত্যেকটা প্রবলেমে কি কি বলেছে, স্টেপ বাই স্টেপ। আমরা এখানে এই চ্যানেলে এরকমভাবেই পড়াবো যে প্রত্যেকটা অঙ্কের মানে বুঝিয়ে সেগুলো সম্বন্ধে কি জিনিস সেগুলো, মানে যেমন ধরো এই কোশ্চেন এসছে রেগুলার পলিগন, তো রেগুলার পলিগন জিনিসটা কি সেটা আমরা বুঝিয়ে তারপর অঙ্কটা করাবো। চলো তাহলে এই অঙ্কে যেটা আছে রেগুলার পলিগন। রেগুলার পলিগন মানেটা কি, রেগুলার পলিগন হলো এমন একটা জিনিস, মানে এমন একটা জ্যামিতিক চিত্র বলতে পারো, যেখানে প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেল মানে এই যে ভেতরের কোণগুলো, এই যে ভেতরের এই যে কোণগুলো, প্রত্যেকটা ভেতরের কোণ, এই যে ভেতরের কোণগুলো, প্রত্যেকটা ভেতরের কোণগুলোর মান হচ্ছে সমান, তাকে আমরা বলতে পারি রেগুলার পলিগন। তো রেগুলার পলিগন ওই জন্যই নাম যাদের ভেতরের অ্যাঙ্গেলগুলো সমান। আর পলিগন মানে তো তোমরা জানোই বহুভুজ, তো সেই হচ্ছে রেগুলার পলিগন যার প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান সমান, ভেতরের অ্যাঙ্গেলগুলো, ইন্টারনাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে অঙ্কে আর কি বলেছে, তাহলে এগিয়ে যায় অঙ্কে। বলেছে অ্যাট হোয়াট ইন্টারনাল অ্যাঙ্গেল হি হ্যাজ টু জয়েন উডেন স্টিক উইথ ইচ আদার। মানে রেগুলার পলিগন বানাতে গেলে রোহিতকে এই যে স্টিকগুলো আছে ওর কাছে 6টা স্টিক, সেটা কি অ্যাঙ্গেলে রাখতে হবে, তবে সেটা রেগুলার পলিগন হবে। না হলে তো ধরো কেউ একটা অন্যরকমভাবে রাখলো, কেউ একটা এরকমভাবে না রেখে কেউ একটা এরকম রাখতে পারে, কেউ একটা এরকম রাখতে পারে, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা হয়ে যাবে, তাহলে সেটা হবে না, তাহলে তার রেগুলার পলিগনের শেপ আসছে না। তাহলে আমাদেরকে করতে হবে রেগুলার পলিগন। রেগুলার পলিগন করতে গেলে তোমাকে ইন্টারনাল অ্যাঙ্গেলের মানগুলো সমান রাখতে হবে। তো বলেছে যে কোন ইন্টারনাল অ্যাঙ্গেলে রাখলে সেটা একটা রেগুলার পলিগন হবে। চলো দেখে নিই তাহলে রেগুলার পলিগন হতে গেলে ইন্টারনাল অ্যাঙ্গেলের মান কত হতে হবে। এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা দেখতে হবে যে রেগুলার পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেলের ফর্মুলা কি আছে। চলো দেখে নিই রেগুলার পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেলের মান কি আছে। ফর্মুলাটা হলো n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। এখানে n হলো কি, n হচ্ছে বাহুর সংখ্যা। রোহিতের কাছে 6টা স্টিক আছে, 6টা স্টিক মানে 6টা বাহু। n হচ্ছে সাইড, মানে এই যে বহুভুজের প্রত্যেকটা মানে এই যে
বহুভুজটা আছে পলিগন, তার প্রত্যেকটা সাইড হচ্ছে এন, মানে এইগুলো হচ্ছে এক একটা এন, এন ভ্যালু। এন মানে যে কোনো হতে পারে, 1 2 3 4 5 যা কিছু হতে পারে। তো রোহিতের কাছে সেরকম আছে 6, রোহিতকে বলে দিয়েছে রোহিতের কাছে 6টা স্টিক আছে। তাহলে আমরা এখানে অঙ্কে দেখিয়ে দেবো যে 6টা স্টিক হলে ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে। আমরা এখানে কি করলাম, n ইকুয়াল টু 6 বসিয়ে দিলাম। n এর মান যেহেতু বলেছে 6, তো n ইকুয়াল টু 6 বসিয়ে দিলাম। n ইকুয়াল টু 6 বসালে কি হচ্ছে, তাহলে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে এটা 3, 3 দিয়ে কেটে 60, তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার এলো কত, 120 ডিগ্রি। প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেলের মান হবে 120 ডিগ্রি। দেখো কোন অপশানে আছে সেটা, সেটাই হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে তো প্রত্যেকটা ব্যাপার কি হলো না হলো। ইন্টারনাল অ্যাঙ্গেল কাকে বলে, রেগুলার পলিগন কাকে বলে, রেগুলার পলিগন কখন হবে, ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো যখন সমান হবে তখনই হবে রেগুলার পলিগন। বোঝা গেছে? তাহলে এইভাবে ধরে 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 আমরা যদি অঙ্ক কষি বা শিখি তাহলে আমরা বুঝতে পারবো। পরীক্ষায় ধরো কি আসতে পারে, পরীক্ষায় এলো এই যে এন এর ভ্যালুটা চেঞ্জ করে দিল তোমাকে। ধরো বলে দিল এন এর ভ্যালু 4, রোহিত হ্যাজ 4 স্টিক যদি বলে দেয়, তখন কি তাহলে তোমরা করতে পারবে না? এটা অবশ্যই করতে পারবে। কেন করতে পারবে না? রোহিতের এখন বলেছে 6টা আছে, তখন যদি বলে 4টে আছে, 4টে হলে এন এর মান 4 হবে। তখন এন এর মান যদি 10 দেয় তাহলে এন এর মান 10 হবে। 10 বসিয়ে যে ক্যালকুলেশন হবে সেটা হবে অ্যান্সার। টাইপটা একই আসবে, কিন্তু শুধু ওই এন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। মানে 6টা স্টিকের জায়গায় বলে দেবে 4টে স্টিক, 4টে স্টিকের জায়গায় বলে দেবে 10টা স্টিক, এইভাবে আসবে অঙ্ক। ঠিক আছে? তাহলে বোঝা গেছে? চলো তাহলে দেখে নেওয়া যাক নেক্সট অঙ্ক। দ্বিতীয় অঙ্ক কি বলেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে দ্বিতীয় অঙ্ক এসে গেছে। দ্বিতীয় অঙ্ক কি বলেছে পড়ো। 15 years ago কণিকা's father has 5 times as old as কণিকা। মানে 15 বছর আগে কণিকার বাবা আর কণিকার যে বয়সের যে ব্যাপারটা আছে, যে কণিকার ফাদার ওয়াজ 5 times as old as কণিকা, মানে কণিকার বাবা তার থেকে 5 গুণ বয়সে বড় ছিল। তাহলে চলো অত আমাদের বোঝার দরকার নেই। কি প্রথমে বুঝবো, প্রথমে কি বলেছে অঙ্কে, প্রথমে অঙ্কে দিয়েছে একজন মানুষ আছে, সে হচ্ছে কণিকা। ঠিক আছে? আরেকজন কে আছে, কণিকাস ফাদার। দুজন মানুষ আছে অঙ্কে, তাই তো? প্রথমে এটা আমরা বুঝে গেলাম যে অঙ্কে দুজন মানুষের কথা বলেছে, তো তাদের এজের কথাও বলেছে। আমরা ধরে নিই কণিকার বর্তমান বয়স হচ্ছে কে। ঠিক আছে? কণিকার বর্তমান বয়স ধরে নিলাম কে, আর কণিকার বাবার বর্তমান বয়স কত ধরে নিচ্ছি এফ। ঠিক আছে? বোঝা গেছে? দুজন মানুষের কথা বলেছে অঙ্কে, দুজন মানুষের বর্তমান বয়সের কথা ধরে নিলাম, যেহেতু তাদের বয়স নিয়ে একটা অঙ্ক এসছে আমাদের। বলেছে কণিকার বয়স 15 বছর আগে কত ছিল, কণিকার বাবার বয়স 15 বছর আগে কত ছিল, এই ধরনের একটা প্রবলেম এসছে। তো আমরা সেই জন্য তার বাবার আর কণিকার বয়সের মানে প্রেজেন্টেজের ইয়েটা ধরে নিলাম। মানে এটা কে ধরলাম, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্টেজ প্রত্যেকটার, বুঝেছ? এটা হচ্ছে প্রেজেন্টেজ, এটাও প্রেজেন্টেজ সেম। কণিকার আর কণিকার বাবার প্রেজেন্টেজ মানে এখন বয়স। ঠিক আছে? এবার বলেছে 15 years ago, 15 বছর আগে। তাহলে যদি 15 বছর আগে বলে, 15 বছর আগে হলে কি হবে? 15 বছর আগে হলে কণিকার বয়স কত ছিল, কণিকার এখন বয়স কত কে, 15 বছর আগে কণিকার বয়স কত হবে, কে মাইনাস 15। কিভাবে হলো কে মাইনাস 15? ধরো তোমার একজন দাদা আছে, সেই দাদার বয়স এখন 45 বছর। ঠিক আছে? তো তার 45 বছর যদি বয়স হয়, এবার আমি যদি বলি যে 15 বছর আগে ওনার বয়স কত ছিল, তাহলে তুমি কি বলবে? 15 বছর আগে বয়স কত ছিল, এখন যদি 45 হয়, 15 বছর আগে 15 বাদ দেবে ওখান থেকে, 45 মাইনাস 15, তাহলে কত হলো 30। তাহলে 45 বছরের মানুষটা 15 বছর আগে তার কত বয়স ছিল, 30 বছর। বুঝতে পেরেছো? ঠিক সেরকমই আমরা এখানে করলাম কি, কণিকার বয়স এখন কে, সেখান থেকে আমরা 15 বাদ দিলাম, কে মাইনাস 15। ঠিক আছে? এটা হচ্ছে কণিকার এখনকার বয়স, মানে এখনকার বয়স না, এখনকার বয়স তো কে, 15 বছর আগের বয়স। ঠিক আছে? চলো এবার দেখে নিই কণিকার বাবার এখনকার বয়স হচ্ছে এফ, কণিকাস ফাদার এখনকার বয়স এফ। তাহলে
তার 15 বছর আগে কত বয়স ছিল, এরও -15 হবে নিশ্চয়ই, কে -15, এর যখন -15 হলো এরও -15 হবে, কে -15 এফ -15। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। চলো আবার তাহলে অঙ্কটা করি। অঙ্কে কি বলেছে, 15 years ago কণিকা's father was 5 times as old as কণিকা। তার মানে কি বলেছে, 15 বছর আগে কণিকার বাবা, এই যে কণিকার বাবা আর কণিকার বয়সের 3 গুণ হচ্ছে কণিকার বাবার বয়স ছিল 15 বছর আগে। আমরা প্রথমে 15 বছর আগে বয়স বার করে নিলাম, তারপর কণিকার বয়সকে 3 দিয়ে গুণ করলাম, মানে কণিকার বয়সে 3 গুণ ছিল তার বাবার বয়স। ঠিক আছে, অঙ্কে তাই বলেছে, কণিকা's father was 5 times as old as কণিকা। আচ্ছা, এটা 5 টাইমস বলেছে, 3 টাইমস না, সরি, এটা বলেছে 5 টাইমস। তাহলে কণিকার যে 15 বছর আগে বয়স তার 5 গুণ হচ্ছে তার বাবার বয়স। তার মানে কি, কণিকার বয়স তার সাথে 5 গুণ করলাম ইকুয়াল টু f -15, মানে কণিকার বাবার 15 বছর আগের বয়স। বোঝা গেছে, এটা সিম্পল। তাহলে এটা আমরা একটা সরল করে নিই, 5k -75 ইকুয়াল টু f -15 এদিকে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 5k মাইনাস এই এফটা এদিকে চলে এলো, f ইকুয়াল টু কি হলো, -15 প্লাস 75, তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু 60। 5k মাইনাস এফ ইকুয়াল টু 60, এটাই তো হলো, 5k মাইনাস এফ ইকুয়াল টু 60, এটা একটা ইকুয়েশন হলো। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা চলে যাব এর পরে কি বলেছে, অঙ্কের পরেরটা কি বলেছে। ঠিক আছে, আমরা এখানটা মুছে দিলাম। কারোর যদি অসুবিধা হয় সে পজ করে লিখে নেবে। ঠিক আছে, পজ করে জিনিসটা কি হচ্ছে সেটা লিখে নেবে। ঠিক আছে, এই পিছনের দিকটা একটুখানি থাক, তাহলে লিখতে সুবিধা হবে। 5k মাইনাস এফ ইকুয়াল টু 16। এবার কি বলেছে, পরের লাইনে কি বলেছে দেখো, তোমরা পড়ো, নিজেরা অঙ্কটা পড়ো, প্রথমে পড়ে পড়ে তার মানেটা করো। এবার বলেছে আফটার 15 ইয়ার্স, এতক্ষণ কি বলছিল 15 বছর আগে, এতক্ষণ বলছিল 15 বছর আগে, এখন বলছে আফটার 15 ইয়ার্স, মানে কণিকার প্রেজেন্ট এজ এখন কে, তার 15 বছর, মানে কি এখন প্রেজেন্ট এজ কত কণিকার, কে, আফটার 15 ইয়ার মানে +15, তাই তো। এখন যদি ধরে নাও তোমার ওই দাদা যে আগে বললাম তার বয়স যদি হয় 45 বছর, তাহলে আমি যদি বলি 15 বছর পরে ওনার বয়স কত হবে, তাহলে তুমি কি বলবে, 45 প্লাস 15 60 বছর। সেরকম কণিকার বয়স কে এখন, তো সেখানে +15 করলাম, +15 করলে কি হলো, কে +15। ঠিক আছে, সেরকমই কণিকার বাবার বয়সও দেখে নেবো আমরা। কণিকার বাবার বয়স এখন এফ, তারও 15 বছর পর কত বয়স হবে, f +15। বোঝা গেছে, এটা যেমন k -15 হয়েছিল, এটা k +15, যেহেতু 15 বছর পর। ঠিক আছে, এবার কি বলেছে, আফটার 15 ইয়ার্স হার ফাদার উইল বি থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ হার, মানে 15 বছর পর কণিকার যে বয়স, তার বয়স যদি 3 গুণ দিয়ে গুণ করি, মানে কণিকার বয়সের 3 গুণ তার বাবার বয়সের সমান। বোঝা গেছে, এটা সোজা ভাষায় কণিকার বয়সের 3 গুণ তার বাবার বয়সের সমান, মানে 15 বছর পরে। ঠিক আছে, তাহলে এটা কি আসছে, 3k + 45 ইকুয়াল টু f +15। ঠিক আছে, বুঝতে পেরেছো তো, এটা সিম্পল গুণ করে দিলাম। ঠিক আছে, এরপর কি হচ্ছে দেখো, 3k মাইনাস এই এফটা এদিকে চলে এলো, -f ইকুয়াল টু 15 - 45, এই +45টা ইকুয়াল টু ওদিকে গেল, তার -45, তার মানে কত হলো, 5 আর 5 0 3 -30, তাই তো। 3k - f ইকুয়াল টু -30, 3k - f ইকুয়াল টু -30, এটা লিখতে পারি। এটা ইকুয়েশন নাম্বার 2 হলো। অঙ্কে যেটা বলেছে সেটা থেকে আমরা দুটো ইকুয়েশন বার করে নিলাম, 5k - f ইকুয়াল টু 60, এগুলো মুছে দিলাম। ঠিক আছে, একটা ইকুয়েশন হলো 5k - f ইকুয়াল টু 60, আর একটা হলো 3k - f ইকুয়াল টু -30। ঠিক আছে,
বোঝা গেছে? এবার দেখো, এবার আমাদের কি বার করতে হবে, অঙ্কে কি বলেছে, তারপর কি বলেছে পরের লাইনটা পড়ো। দ্য প্রেজেন্টেজ অফ কণিকা ইজ, মানে কি প্রেজেন্টেজ অফ কণিকা, আমরা মনে আছে প্রথমে আমরা প্রেজেন্টেজ অফ কণিকার কত ধরেছিলাম, এখানে লিখেছিলাম, কে লিখেছিলাম না প্রেজেন্টেজ কণিকার, লিখেছিলাম তো প্রেজেন্টেজ অফ কণিকার লিখেছিলাম, কে ধরেছিলাম এখানে। তাহলে আমাদেরকে এই দুটো ইকুয়েশন থেকে, এইটা ইকুয়েশন থেকে আমাদেরকে কে এর মান বার করতে হবে। কে এর মান বার করলেই আমরা পেয়ে যাবো প্রেজেন্টেজ অফ কণিকা। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই এই দুটো ইকুয়েশন থেকে কে এর মান কত আসে। ঠিক আছে, তাহলে 5k মাইনাস এফ ইকুয়াল টু 60, আর এটা হচ্ছে 3k মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস 30। ঠিক আছে, এবার দেখো এটা এখানে প্লাস আছে, এখানে মাইনাস করলাম, এখানে মাইনাস আছে, এটা প্লাস করলাম, এটা মাইনাস আছে, এখানে প্লাস করলাম। ঠিক আছে, প্লাস আর মাইনাসে কেটে গেল, প্লাস 5k মাইনাস 3k, তাহলে কত হচ্ছে 2k ইকুয়াল টু কত 60 প্লাস 30 90, k ইকুয়াল টু কত 90/2 ইকুয়াল টু 45। বুঝতে পারলে কে এর ভ্যালু তাহলে কত এলো 45, মানে কণিকার প্রেজেন্টেজ কত, কণিকার প্রেজেন্টেজ হলো 45 বছর 45। ঠিক আছে, দেখে নাও তোমরা, এটা লিখে নাও, আর কোন কোন জায়গায় বুঝতে পারছো না সেটা মার্ক করে রাখো, আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, চলো তাহলে চলে যায় আমাদের নেক্সট অঙ্কে। ঠিক আছে, চলো দেখে নিই পরের অঙ্কটা কি বলছে, 3-এর অঙ্কটা কি বলছে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু বারবার আসে। এখানে কণিকা বলেছে, শুধু নামটা চেঞ্জ করে দেবে, অন্য নাম বলে দেবে, কণিকার এজটা পাল্টে দেবে, 15 বছর বলেছে ওটা 15 বছরের জায়গায় 20 বছর বলে দেবে। এই ধরনের কোশ্চেন আসে, একই টাইপের কোশ্চেন কিন্তু তার ডাটাগুলো আলাদা চেঞ্জ করে দেয়। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আজকের তৃতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম কি দিয়েছে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে, পড়ো আগে কোশ্চেনটা পড়ো, 3-এর কোশ্চেনটা কি বলেছে আগে পড়ো। কি বলেছে, 1000 soldiers in a fort had enough food for 20 days, মানে 1000 জন সোলজারের 20 দিনের খাবার মজুদ আছে। বাট সাম সোলজার্স ওয়ার ট্রান্সফার টু অ্যানাদার ফোর্ট, মানে কিছু সোলজারকে অন্য ফোর্টে আবার ট্রান্সফার করে দিয়েছে তার মাঝে। অ্যান্ড ফুড লাস্টেড ফর 25 days, মানে ট্রান্সফার করে দেওয়ার জন্য ফুড 25 দিন চলবে আর কি। তাহলে বলেছে যে 1000 জন আছে এখন, তাই তো 1000 জন আছে, আর চলে গেছে কিছু লোক, চলে গেছে মানে কিছু সৈন্য চলে গেছে। কিছু লোক চলে যাওয়ার ফলে আমাদের ধরো কিছু লোক রয়ে গেছে, কিছু চলে গেছে, কিছু তো রয়ে গেছে যারা 25 দিন ধরে খাবারটা খেয়েছে। তো আমরা ধরে নিচ্ছি যে x জন সৈন্য আমাদের আছে এখন। কতজন চলে গেছে আমরা জানি না, এখান থেকে কতজন চলে গেছে আমরা জানি না, কিন্তু কিছু চলে যাওয়ার পর যেটা অবশিষ্ট আছে, যতজন আছে অবশিষ্ট, যারা ওই খাবারটা 25 দিন ধরে খাবে, 20 দিন ধরে যেটা আগে খেত সেটা এখন 25 দিন ধরে খাবে, তো সেইটা হচ্ছে x জন। চলো তাহলে ধরে নিচ্ছি x জন রিমেন্ড সোলজার। ঠিক আছে, x জন বর্তমানে আছে। এবার দেখো এই যে 1000 জন, মানে 1000 জন সোলজার্স, তারা কত দিনের খাবার খেত, ওটা ওই সেম মানে খাবারটা কত দিনে খেত, 20 দিনে খেত, তাই তো 20 দিনে খেত। তাহলে টোটাল খাবার কত হলো 20,000 ইউনিট। টোটাল খাবারটা হলো কত 20,000 ইউনিট। ঠিক আছে, এরপর আবার এই যে x জন যে আছে, x জন যে এখনো অবশিষ্ট রয়ে গেছে, 1000 জন থেকে কিছু কমে গিয়ে x জন রয়ে গেছে, x জন ওই খাবারটা কত দিনে খাচ্ছে 25 দিনে। তাহলে এই যে x জন 25 দিনে খাচ্ছে, তাহলে 25x ইউনিট খাবার। এবার দেখো একটা জিনিস, এই যে 20,000x আর এই যে 25x, এটা হচ্ছে খাবার, ওই খাবারটাই, আর এটাও হচ্ছে ওই খাবারটাই যেটা একই দিনে
একই লোক খাবে, বুঝতে পেরেছ? সেম খাবার, খাবার তো চেঞ্জ হয়নি এখানে, খাবার এখানে চেঞ্জ হয়নি, শুধু একবার 20 জন খাচ্ছে 20 দিনে খাচ্ছে, একবার 25 দিনে খাচ্ছে, ঠিক আছে? তাহলে খাবার চেঞ্জ হয় না, যেহেতু দুটো খাবারকে আমরা সেম লিখতে পারি। কি লিখতে পারি? 25x ইকুয়াল টু 20,000। তাহলে x কত? 20,000 বাই 25 ইকুয়াল টু 800। দেখো এই x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 800। এটা কিন্তু অ্যান্সার চাইনি, অ্যান্সার কি চেয়েছে? কতজন চলে যাওয়ার পর, মানে চলে গেছে, মানে কিছুজন ট্রান্সফার হয়ে গেছে, সেই ট্রান্সফার কতজন হয়েছে, চলে যাওয়ার পর কতজন আছে সেটা চাইনি। আমরা ধরে নিয়েছিলাম কতজন চলে যাওয়ার পর কতজন আছে, 800 জন আছে। তাহলে চলে গেছে কতজন? প্রথমে 1000 জন ছিল, এখন 800 জন আছে। তাহলে 1000 মাইনাস 800, 200 জন, 200 জন এখন আছে। তাহলে এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? ধরে নাও প্রথমে 1000 জন ছিল, 1000 জনের কতদিন চলছিল? 20 দিনের জন্য খাবার মজুদ ছিল। এবার এখান থেকে কিছু লোককে নিয়ে চলে গেছে অন্য জায়গায়, ঠিক আছে? আমরা জানি না কত লোককে নিয়ে চলে গেছে, তার মানে এখন যে লোকগুলো আছে কিছু অংশ চলে গেছে এখান থেকে, এখন কিছু কম লোক আছে, কিছু কম লোক আছে। সেই কম লোকের কতদিন চলছে? 25 দিন চলছে, তাই তো? 1000 জন লোক যে খাবারটা খেত 20 দিনে, সেখান থেকে যদি কিছু লোক কমে যায়, তাহলে সেই একই খাবার খাবে নিশ্চয়ই বেশি দিন লাগবে, ওই জন্য তাদের 25 দিন লাগতো। তাহলে তাদের 25 দিন লাগছে। হাউ মেনি সোলজার্স আর ট্রান্সফার, মানে কতজন সোলজারকে ওখান থেকে নিয়ে চলে গেছে। বোঝা গেছে? চলো তাহলে দেখে নিই। তাহলে টোটাল ফুড কতদিনের ছিল? 20 দিনের ছিল। 1000 জনের ছিল 20 দিনের। তাহলে টোটাল ফুড কত? 20,000। বোঝা গেছে? এটা ইউনিট ধরে নিলাম, একটা যে কোনো ইউনিট। টোটাল ফুড আছে এতটা, ঠিক আছে? এবার কি বলেছে? কিছু সৈন্যকে নিয়ে চলে গেছে এখান থেকে, ধরে নিচ্ছি সৈন্য ট্রান্সফার করে নিয়েছে এক্স, এই এক্স সৈন্যই তো এখান থেকে নিয়ে চলে গেছে অন্য ফোর্টে, তার জন্যই তো ওদের 25 দিন চলছে। তাহলে এক্স ধরে নিচ্ছি নিয়ে চলে গেছে। তাহলে ধরে নিলাম আমি এক্স এখান থেকে নিয়ে চলে গেছে, ঠিক আছে? এক্স নিয়ে চলে যাওয়ার জন্যে আমার 25 দিন লাগছে। তাহলে এক্স যখন নিয়ে চলে যাচ্ছে, এক্স জন লোক ওখান থেকে মাইনাস করে দিতে হবে, 1000 মাইনাস এক্স হবে ওটা। তো এক্স জন লোক যখন নিয়ে চলে যাচ্ছে, তারা কতদিন খাচ্ছে, মানে বাকি যতজন থাকছে, বাকি যতজন থাকছে তারা কতদিন খাচ্ছে? ধরে নাও বাকি থাকছে ওয়াই জন, মানে এক্স জনকে নিয়ে চলে যাচ্ছে 1000 জন থেকে, তাহলে বাকি থাকছে কতজন? ওয়াই জন। আমি ধরে নিচ্ছি, আমরা তো জানি না এক্স এর ভ্যালু কত, যে 100 জনকে নিয়ে গেছে না 5 জনকে নিয়ে গেছে না 10 জনকে নিয়ে গেছে। তো ধরে নিচ্ছি ওয়াই জনকে রেখে গেছে আর বাকি এক্স জনকে নিয়ে গেছে। তাহলে এই যে ওয়াই জন আছে কতদিন খাচ্ছে তারা? 25 দিন খাচ্ছে। এই ওয়াই জনটি 25 দিন খাবে খাবারটা, যতজন রয়ে গেছে। তাহলে ওয়াই ইন্টু 25, মানে এই যে টোটাল খাবারটা, এটা একটা টোটাল খাবার তারা খাচ্ছে, এটাও একটা ইউনিট। তার মানে কি আমরা অন্যভাবে বলতে পারি না যে এই টোটাল খাবার 20,000 ইউনিট, আর এই যে টোটাল খাবার, এই দুটো সমান। বুঝতে পেরেছো? চলে যে এই খাবারটাই তো এরা খাচ্ছে, 20,000 যেটা বেরোলো সেটাই তো এরা খাচ্ছে। তার মানে কি হচ্ছে? অতএব y ইন্টু 25 ইকুয়াল টু 20,000। y ইকুয়াল টু কত? 25 দিয়ে কাটো, 8 25 সঙ্গে 200, মানে 800। এই ওয়াইটা কি ছিল? এই ওয়াইটা কি ছিল বলো? ওয়াইটা কি ছিল? কতজন লোককে ট্রান্সফার করেছে, করার পর আছে, এক্স জনকে ট্রান্সফার করে নিয়ে গেছে। ওয়াইটা ছিল কতজন লোক এখন আছে।
তাহলে যদি ওয়াই যদি 800 হয়, মানে 800 জন লোক এখনো এখানে ফোর্টে আছে। আগে কত ছিল? 1000 জন। তার মানে কি হয়ে যাবে? আগে কত ছিল? 1000 জন। এখন কতজন আছে? 800 জন। তাহলে কতজনকে ট্রান্সফার করেছিল? 200 জনকে ট্রান্সফার করেছিল। এখান থেকে এটা মাইনাস করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এই এক্স যে ট্রান্সফার করেছিল, এক্স কে নিয়ে চলে গেছিল, সেই এক্সটাই হচ্ছে এটা। বুঝতে পেরেছো? এক্স ইকুয়াল টু 200। বুঝে গেছে? এই ধরনের অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝলে? এইগুলো খুব ভালোভাবে মন দিয়ে করতে হবে। কিছুই নেই অঙ্কটায়, বোঝার আছে শুধু। টোটাল খাবার কতগুলো? কিছু জনকে নিয়ে চলে গেল, সেই জন লোকগুলো কতদিন খেলো, তাহলে এই টোটাল খাবার আর এই টোটাল খাবার দুটো সেম হলো। দুটো সেম হলে ওয়াই এর মান বেরিয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াই মানে হচ্ছে যতজন লোক রয়ে গেছে। এবার প্রথমে ছিল 1000 জন লোক, সেখান থেকে কতজন লোক রয়ে গেছে সেটা বাদ দিয়ে দিলাম, তার মানেই 200 জনকে নিয়ে চলে গেছিল। বোঝা গেছে? ঠিক আছে, দেখে নাও। সব বোঝা যাচ্ছে তো আস্তে আস্তে? ঠিক আছে, চলো দেখে নিই আমরা পরের প্রবলেম কি বলছে। ঠিক আছে, দেখো স্ক্রিনে এসে গেছে পরের প্রবলেম কি। পরের প্রবলেম তোমরা নিজেরা পড়ো কি বলেছে। চারের প্রবলেমটা কি বলেছে? চারের প্রবলেমটা বলেছে এ কার ওনার buys petrol at a rate of 62.50, 52.50 and 57.50 per liter for 3 successive year। মানে পরপর 3 বছর এই রেটে সে পেট্রোল কিনছে। কত করে? 62.50, 52.50 আর 57.30 করে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেট পার লিটার অফ পেট্রোল? পেট্রোলের অ্যাভারেজ রেট কত? ইফ হি স্পেন্ডস 24,150 ইচ ইয়ার, মানে 3 বছরে সে 24,150 টাকা খরচ করছে প্রত্যেক বছর। ঠিক আছে, এখানেও 24,150, এখানেও 24,150, 3 বছর খরচ করছে। ঠিক আছে, কত করে খরচ করছে? প্রথম বছর কিনেছে 62.50 টাকা করে। প্রথমে কত করে কিনেছে? 62.50। তারপরে কত করে কিনেছে? তারপর কিনেছে 52.50। তারপর কত করে কিনেছে? 57.50। এবার দেখো, এটা হচ্ছে পার লিটারের দাম, পার লিটার পেট্রোলের দাম, তাই তো? টোটাল কত টাকা খরচ করেছে? এত টাকা খরচ করেছে টোটাল। এটাও এত টাকা খরচ করেছে টোটাল, তাই তো? এটাও এত টাকা খরচ করেছে, টোটাল এত টাকা খরচ করেছে। আর পার লিটারের দাম কত? এটা ফার্স্ট ইয়ারে ধরে নাও, এটা সেকেন্ড ইয়ারে, এটা থার্ড ইয়ারে। ঠিক আছে, বোঝা গেছে? প্রত্যেক বছর কিন্তু একই টাকা সে খরচ করেছে গাড়িতে পেট্রোল ভরার জন্য, কিন্তু পেট্রোলের দাম ছিল আলাদা আলাদা প্রত্যেক বছর। তাহলে আমরা দেখে নেবো যে প্রথম বছরে সে কত লিটার পেট্রোল কিনেছিল। এটা তো 1 লিটার পেট্রোলের দাম, এটা টোটাল টাকা খরচ করেছে। তাহলে এইটা দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো বেরিয়ে যাবে আমাদের কত লিটার সে পেট্রোল মানে কিনেছে প্রথম বছর। চলো দেখে নিই। তাহলে এটা কাটলাম, উপরে ইন্টু 10 করলাম। ঠিক আছে, দশমিক উঠে গেল, 5 দিয়ে কাটি, 125। এইটা 5 দিয়ে কাটি, 5 4 20, 5 8 40, 5 3 15, 0। ঠিক আছে, আবার 5 দিয়ে যাবে, 5 25 সঙ্গে 125, এখানে 5 দিয়ে যাবে, 5 9 45, 5 6 30, 5 6 30। তাহলে কত হচ্ছে? 9660 উপরে, তাই তো? 966 ইন্টু 10 মানে 0/25। কত হচ্ছে তাহলে? 9660 করো নিজেরা, বুঝতে পারবে তাহলে। 21, এখানে 6, এখানে আসছে 8 খাবে, 25 8 কত? 200, 16 থাকছে বাকি। এই শূন্যটা নামলো, কত আসছে? 6 25 150। ঠিক আছে,
6 পঁচিশ 150, 1 0 দশমিক খাইয়ে 0, 4 পঁচিশ 100, 4 পঁচিশ 100, তারপর কেটে গেল এখানে। তাহলে কত হলো? 386.40। ঠিক আছে, এইটা হলো এত লিটার সে পেট্রোল কিনেছে। ঠিক আছে, এত লিটার পেট্রোল প্রথম বছরে কিনেছে সে। বোঝা গেছে? দ্বিতীয় বছরে সেরকম বার করতে হবে। তাহলে এটা আমি মুছে দিলাম, ক্যালকুলেশনটা মুছে দিলাম। এটা সিম্পল ভাগ করা আছে, তোমরা দেখে নাও ভাগটা কেমন করে করেছে পয়েন্টের। ঠিক আছে, প্রথম বছরে সে 386.40 লিটারের পেট্রোল কিনেছে। দ্বিতীয় বছরে কত কিনেছে? সেম, ডান দিকে 0, কোনো ভ্যালু নেই দশমিকের। এটা হচ্ছে ইন্টু 10, দশমিক উঠে গেল, 5 দিয়ে কাটছি, 5 একে 5, 5 5 25, এটা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে কত হবে? 5 4 20, 5 8 40, 5 3 15, 0, তাই তো? এটা 5 দিয়ে কাটছি, 5 21, 5 দিয়ে কাটছি, 966, আগেই করেছি, এটা সেম টু সেম হবে, এটাও 5 দিয়ে কেটেছি। এবার 3 দিয়ে যাবে, 3 7 21, এটা 3 দিয়ে যাবে, 3 3 9, 3 2 6, 3 2 6। ঠিক আছে, এবার দেখা যাক 7 দিয়ে কি যাবে? 4 7 28, 6 7 42, তাই তো? তাহলে 46 ইন্টু 10 কত হলো? 46 ইন্টু 10 কত? 460। এটা হচ্ছে দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে এত লিটার তেল সে কিনেছে। ঠিক আছে, সেরকমই তৃতীয় বছরে কত কিনেছে? তৃতীয় বছরে দেখো, ইন্টু 10 উঠে গেল, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 একে 5, 5 5 25, এটা 5 দিয়ে কাটলাম, এইটাই হবে সেম টু সেম। 4830 এখানেও এসছে, এখানেও 5 দিয়ে কেটেছিলাম, করার দরকার নেই। 4830, বোঝা গেছে? আবার 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 3 15, 5 দিয়ে কাটলে কত হবে? 966, আগেই হয়ে গেছে, বারবার করার দরকার নেই, ওটা করেছি আমরা অলরেডি। ঠিক আছে, তাহলে 9660, তারপর কত যাচ্ছে দেখো, 23 দিয়ে, 23 দিয়ে কি যাবে? দেখো 23 2 46, 3 23 কত? 3 23 কত? 3 3 9, 3 2 6, 69। 23 4 কত দেখো, 23 4 কত? 3 4 12, 2 হাতে রইল 1, 7 23 4 92, তাহলে যাবে তো 96। 4 দিয়ে কাটলাম, 92, 4 46 রইল, 23 2 46, তাহলে 42 ইন্টু 10 কত হলো? 420। এটা হলো 420 লিটার। তাহলে এইটা প্রথম বছরে কিনেছে, এইটা দ্বিতীয় বছরে কিনেছে, এইটা সে তৃতীয় বছরে কিনেছে। বোঝা গেছে? ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে সে এইটা কিনেছে। বোঝা গেছে? তাহলে এবার আমরা যদি দেখি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে যদি এইটা কেনে, তাহলে টোটাল সে 3 বছরে কত পেট্রোল কিনেছে দেখি। 386.40, 460.00, 420.00, তাহলে কত হচ্ছে? 6 8 8 16, হাতে থাকবে 1, 4 4 8, আর 9, 10 11 12, 1266.40 লিটার সে কিনেছে টোটাল 3 বছরে, টোটাল 3 ইয়ার্স, তাই তো? টোটাল 3 বছরে সে 1266.40 লিটার পেট্রোল সে কিনেছে। এবার দেখো কি বলেছে, কি চেয়েছে বলে, কি চেয়েছে? চেয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেট পার লিটার অফ পেট্রোল ইফ হি স্পেন্ড 24,150 ইচ ইয়ার, মানে 24,150 টাকা সে যে খরচ করেছে, প্রত্যেক বছর খরচ করেছে, তো তাহলে টোটাল কত খরচ করেছে 3 বছরে? 3 দিয়ে গুণ করে দেবো আমরা, 3 0 0, 3 5 15, 5 হাতে রইল 1, 3 1 3 আর 1 4, 3 24 72, এত টাকা সে টোটাল খরচ করেছে। আর সে পেট্রোল কিনেছে কত? এইটা 1266.40, এইটা সে পেট্রোল কিনেছে। তাহলে অ্যাভারেজ রেট বার করতে গেলে এইটাকে এটা দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে। টোটাল এটা পেট্রোল কিনেছে আর টোটাল এত টাকার সে পেট্রোল কিনেছে, তাহলে ডান দিকে 0 কেটে গেল, ইন্টু 10
বোঝা গেছে? দশমিকটা উঠে গেল। দেখো এবার 2 দিয়ে যায় কি? 2 দিয়ে যাবে 6 3 3 2, তাই তো? এটাও 2 দিয়ে যাচ্ছে 5, ঠিক আছে? এবার দেখো আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে হচ্ছে 3, 2 1 2, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। এটাকে 2 দিয়ে গেলে কত যায়? 3 দুগুণে 6, 1 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 5, তাই তো? এবার দেখো 36,225 ইন্টু 5 কত হচ্ছে? এটা মুছে দিলাম উপরটা, এটা করে নাও এখানে। 36,225 ইন্টু 5 কত হচ্ছে? 5 5 25 5 হাতে রইল 2, 5 5 25, 27 7 হাতে রইল 2, 5 10 12 2 হাতে রইল 1, 5 6 30 31 1 হাতে রইল 3, 3 5 15 3 18। এইটা হচ্ছে টোটাল। উপরে নিচে আছে কত? 3,166, ঠিক আছে? নিচে আছে 3,166 পয়েন্টে আমরা ভাগ করবো এটা। এবার দেখবো কত আসছে। 181275, তাই তো? তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 দিয়ে যাবে তো, 3 5 15, 15,000, হ্যাঁ 5 দিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3,166 ইন্টু 5 গুণ করো। 5 6 30 শূন্য হাতে রইল 3, 5 6 30 আর 3 33, 3 হাতে রইল 3, 5 5 আর 3 8, 3 5 15, 15,830, 15,830 কত হচ্ছে? 7 9 দাও 12 হাতে রইল 1, 8 9, 10 11 2 11 হাতে রইল 1, 6 2 8, ঠিক আছে? এবার 5টা নামলো, কত দিয়ে যাবে? এবার 7 দিয়ে যাবে। 3,166 ইন্টু 7, 7 দিয়ে গেলে কত হচ্ছে? 6 7 42, 2 হাতে রইল 4, 6 7 42 4 46, 6 হাতে রইল 4, 7 11 1 হাতে রইল 1, 3 7 21 আর 1 22, 22,000। 7 দিয়ে গেলে 22,162, তাই তো? 3 1 8। এবার কি হবে? দশমিকের জন্য একটা শূন্য কাটবে এখানে, ঠিক আছে? দশমিকের জন্য 8,130 হলো। কত দিয়ে যাবে? দেখো কত দিয়ে যায়? 2 দিয়ে যাবে। 3,100, আচ্ছা এখানে করছি না, এটা মুছে দিলাম, এগুলো রাফ এখান থেকে করছি। 3,166 ইন্টু 2, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 7 13, 3 হাতে রইল 1, 2 1 2 আর 1 3, 3 দুগুণে 6, 6,332, 2 দিয়ে করলে 6,332, 8 দাও 10 হাতে রইল 1, 3 আর 1 4, 9 দাও 13 হাতে রইল 1, 3 আর 1 4, 7 আর 4 11 হাতে রইল 1, 6 আর 7, 7 থেকে 1। এবার দেখো 57.2 অপশানে আছে তো, 57.2 এখানে অপশান দেখেও করতে পারো, দেখো। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছো, ধরো ইংরাজিতে আসছে আমার কোশ্চেনগুলো, ইংরাজিতে অলিম্পিয়াডে তো ইংরাজিতেই আসবে। যখন ইংরাজিতে আসবে তোমার যাতে অসুবিধা না হয় সেই হিসাবেই আমি কোশ্চেনটা দিয়েছি। তো ওটাকে আমি বাংলা করে বলে দিচ্ছি তো কোশ্চেনটা, তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আমি তো বাংলায় বলে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সুবিধাই হবে। দেখো, বুঝলে? চলো 5-এর অঙ্কটা আমরা দেখে নিই। 5-এর অঙ্কটা কি বলেছে? 5-এর অঙ্কটা বলেছে 1/3 অফ করণস মার্ক, মানে করণ যে মার্কটা পেয়েছে, করণ একটা মার্ক পেয়েছে, পরীক্ষা হয়েছে, করণ একটা মার্ক পেয়েছে। 1/3 অফ করণস মার্ক ইন সায়েন্স exceeds a half of his marks in হিন্দি by 30। দেখো এখানে প্রথমে কি বোঝো? প্রথমে দেখো একটা অঙ্ক দিয়েছে, সেখানে বলেছে করণ একজন ছেলে, সে পরীক্ষা দিয়েছে, তার সায়েন্স আর হিন্দি দুটো সাবজেক্ট আছে, তাই তো? নাকি আমরা প্রথমে পড়ে এটাই বুঝতে পারছি যে সায়েন্স আর হিন্দি এই দুটো সাবজেক্ট আছে। তাহলে আমরা লিখি প্রথমে যে একটা আছে সায়েন্স, একটা আছে হিন্দি, দুটো সে সাবজেক্ট আছে তার। তারপর কি বলেছে? 1/3 অফ করণস মার্কস ইন সায়েন্স, আমি মনে করছি সে সায়েন্সে এক্স পেয়েছে, ধরে নিচ্ছি যে সায়েন্সে সে মার্কস পেয়েছে এক্স, আর হিন্দিতে কত পেয়েছে? ওয়াই, প্রথমেই ধরে নিলাম। তাহলে করতে সুবিধা হবে। কীরকম? 1/3 অফ করণস মার্কস ইন সায়েন্স,
মানে সায়েন্সে যে মার্কসটা পেয়েছে তার 1/3, 1/3 অফ সায়েন্স, তার মানে 1/3 ইন্টু সায়েন্সে যত পেয়েছে এক্স হয়ে গেল। exceeds a half of his marks in Hindi by 30. exceeds মানে কি? exceeds মানে হচ্ছে বেশি হওয়া। a half of his marks in Hindi, তার মানে a half মানে হচ্ছে 1/2, মানে হাফ। আমরা যেটা বলি 100 পেলে তার হাফ হচ্ছে 50, সেরকম যদি y ও পেয়ে থাকে, y এর হাফ y/2। দেখ কি বলেছে, এই যে সায়েন্সে যে মার্কসটা পেয়েছে, সায়েন্সে আর হিন্দিতে যে মার্কসটা পেয়েছে, সায়েন্সের মার্কস হচ্ছে হিন্দির মার্কসের থেকে, সায়েন্সের মার্কস হচ্ছে হিন্দির মার্কসের থেকে কত বেশি? দেখো কোশ্চেনে বলে দিয়েছে বাই 30, মানে 30 হচ্ছে বেশি। এই মার্কসটার থেকে এই মার্কসটা হচ্ছে 30 বেশি, বোঝা গেছে? তাহলে এটা কি আসছে, x/3 এটা মাইনাস y/2 ইকুয়াল টু 30, এটাই লিখলাম। তাহলে দেখি কি আসছে, 3 আর 2 লসাগু 6, 3 দুগুণে 6 2x মাইনাস 3 দুগুণে 6 3y ইকুয়াল টু 30। কি হচ্ছে তাহলে, 2x মাইনাস 3y ইকুয়াল টু 3 6 18, 180, তাই তো? বোঝা গেছে? এটা একটা সমীকরণ হলো, এটা একটা সমীকরণ হলো। এখান থেকে আমরা বুঝতে পারছি না এক্স ওয়াই এর মান। তারপর কি বলেছে তুমি দেখো, তারপর বলেছে ইফ হি গট 240 মার্কস ইন 2 সাবজেক্টস টুগেদার। তার মানে কি দেখো, এখানেই বলে দিয়েছে 2 সাবজেক্টস টুগেদার, মানে এক্স আর ওয়াই দুটো সাবজেক্ট মিলিয়ে সে কত পেয়েছে, 240। আর এখানে একটা ইকুয়েশন পেলাম আমরা, দেখো 2x - 3y ইকুয়াল টু কত, 180। তাহলে দুটো ইকুয়েশন হলো আমাদের, কি বোঝা গেল? দুটো ইকুয়েশন হলো, পেলাম তো আমরা। এবার কি বলেছে, তার পরের লাইনটা পড়ে অঙ্ক। তার পরের লাইনে বলেছে যে দেন হাউ মেনি মার্কস ডিড হি গেট ইন হিন্দি, মানে হিন্দিতে আমরা কি ধরেছিলাম, হিন্দিকে আমরা ওয়াই ধরেছিলাম, এখানে ধরেছিলাম তো, মনে আছে তো? তার মানে আমাকে ওয়াই এর ভ্যালু বার করতে হবে, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে, বোঝা গেছে? এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, সেখান থেকে আমাকে ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে আমি বুঝে যাবো হিন্দিতে কত পেয়েছে, হিন্দির মার্কসটা কত হয়েছে। চলো দেখে নিই। তাহলে এই দুটো যে ইকুয়েশন আছে, এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে এটা সমান হয়ে যাবে। কীরকম, 2 দিয়ে গুণ করি 2x প্লাস 2y ইকুয়াল টু 480, ঠিক আছে? আর এখানে হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 180, বোঝা গেছে? এটা মাইনাস করে দিলাম, এটা প্লাস আর এটা মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে এটা প্লাস হলো, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হলো, এখানেও কিছু নেই মানে এটা মাইনাস হলো। তাহলে 2x মাইনাস 2x কাটলো, এখানে কি হচ্ছে প্লাস 2y আছে আর এটা হচ্ছে প্লাস 3y, তার মানে কি হচ্ছে 5y, তাই তো? 5y 480 মাইনাস অফ 180, মানে 480 থেকে 180 বাদ, তাহলে কত থাকছে, 300 থাকছে। y ইকুয়াল টু 300/5, মানে কত, 60। এটাকে এটা দিয়ে কাটলে 60 হবে, বোঝা গেছে? y এর ভ্যালু বেরালো 60। তাহলে কি বলেছে অঙ্কটায় বলেছে যে দেন হাউ মেনি মার্কস ডিড হি গেট ইন হিন্দি, তার মানে হিন্দিতে সে কত পেয়েছে। তার মানে আমরা বলতেই পারি হিন্দিতে সে পেয়েছে 60 y এর ভ্যালু। দেখো অপশানে কোথায় 60 আছে, সেটাই হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেছে?